নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজের স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন তো, আজ আমি যেভাবে বর্ণানুক্রমিক বাংলা, ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার বর্ণ নির্মিত চতুর্থ ক্লাস আর টোটাল 52 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। কেননা তোমরা প্রত্যেকেই জানো যে সাহিত্যের ইতিহাসের ক্লাসে বোর্ড ওয়ার্ক কতটা গুরুত্ব পায় না, বরঞ্চ বিষয়টাকে যদি ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়ে যায় সেটাই হচ্ছে সবথেকে ভালো হয়। আজও আমি সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করব যে তোমাদের বিষয়টা যাতে বুঝিয়ে দিই। তাছাড়া তোমরা জানো যে আমার হাতে লেখা ভীষণই খারাপ, তাই আমি বোর্ড ওয়ার্ককে গিয়ে অযথা সময় নষ্ট না করে কীভাবে তোমাদের গোটা বিষয়টাকে আত্মস্থ করে দেওয়া যায় সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বামুনের মেয়ে। দেখুন, এই যে বামুনের মেয়ে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তোমরা প্রত্যেকেই যেন একটা বিখ্যাত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস বামুনের মেয়ে। বিষয়টা এরকম ছিল যে কুলীন বামুনের ঘরে কুলের গৌরবের পরিণামের কদর্য কাহিনী এই উপন্যাসে লেখক তুলে ধরেছেন। চাটুজ্জে পরম কুলীন, জমিদার এবং সমাজের নেতা। জগদ্ধাত্রী তার জ্ঞাতি ভাগিনেই। জগদ্ধাত্রীর পিতা কন্যাকে প্রিয় মুখুজ্জ নামক একজন কুলীনের হাতে সমর্পণ করে জামাতাকে স্বগৃহে স্থাপন করেন এবং কালক্রমে তিনি এবং তার স্ত্রী পলকগত হন। ফলে প্রিয় মুখুজ্জে উদাসীন প্রকৃতির লোক, হোমিওপ্যাথি চিকিৎসায় অভিজ্ঞ হইল। রোগী মহলে বিশেষ প্রতিপত্তি নেই, অর্থাৎ চিকিৎসায় তো ভালো করেন কিন্তু রোগীদের ঠিকঠাকভাবে রোগ সারিয়ে উঠতে পারেন না, মানে রোগীদের মধ্যে তেমন জনপ্রিয়তা নেই। চিকিৎসা ব্যবসার দ্বারা তিনি অর্থ উপার্জন করেন না, পরন্তু দুস্থ রোগীদের ঔষধের সঙ্গে পথ্যের মূল্য কিন্তু দেন। এদিকে সন্ধ্যা তার বিদুষী কন্যা, কুলীন কন্যা, সুতরাং বয়স্কা হইলেও তার বিবাহ হয় নাই। জগদ্ধাত্রী স্বামীর পাগলামি ভাবের জন্য তার প্রতি অত্যন্ত অপ্রসন্না, কিন্তু তার একমাত্র সন্তান সন্ধ্যার পিতার প্রতি অচলা ভক্তি। সন্ধ্যা বাড়ি বসে অনেক রোগীর চিকিৎসা করে এবং তার হাতযশও বেশ আছে। প্রতিবেশী পুত্র অরুণ চক্রবর্তী সন্ধ্যার বাল্য সহচর এবং অরুণ বিলাত থেকে কৃষিবিদ্যায় পারদর্শী হয়ে স্বদেশে এসেছে এবং মহা কুলীনগণের রোষে পতিত হয়ে সমাজচ্যুত হয়েছে। ফলে প্রিয় মুখুজ্জে তাকে প্রশ্রয় দেন বলিয়া সে প্রায়ই তার বাড়িতে আসে। অরুণ এবং সন্ধ্যা পরস্পরকে গোপনে ভালোবাসত, এই বিষয় নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে অরুণ সন্ধ্যাদের বাড়ি আসা বন্ধ করে। চাটুর্যের স্ত্রী কঠিন রোগে পড়লে চাটুর্য মহাশয় বাল বিধবা শালী জ্ঞানদাকে শুশ্রূষা করার জন্য আনয়ন করেন। চাটুর্য মহাশয়ের স্ত্রী মৃত্যুমুখে পতিত হইলে জ্ঞানদাকে তার নাবালক পুত্রের রক্ষণবেক্ষণ করার জন্যই সংসারে আবদ্ধ করে রাখেন এবং তার সঙ্গে স্বীয় কাম প্রবৃত্তি চরিতার্থ করতে থাকেন। তার ফলে জ্ঞানদা গর্ভবতী হয়। এক্ষেত্রে চাটুর্যে মহাশয় ভ্রূণহত্যার দ্বারা কুলগৌরব অব্যাহত রাখার প্রয়াস পান, কিন্তু জ্ঞানদার একান্ত জিদে সেটার হয়ে ওঠে না। এদিকে একটি পৌর কুলীন পাত্রের সঙ্গে সন্ধ্যার বিয়ে স্থির হয়। চাটুর্য মশাই সন্ধ্যাকে বিয়ে করে শূন্য সংসার পূর্ণ করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু সন্ধ্যার মাতা পিতার অসম্মতিতে যখন সন্ধ্যালাভ ভাগ্যে ঘটে না, তখন তিনি সন্ধ্যার পিতা মহির কুৎসা রটিয়ে বিয়ে ভেঙে দেওয়ার জন্য গোপনে চেষ্টা করতে থাকেন। সন্ধ্যার বিয়ের প্রাক্কালে কয়েকটি লোক হঠাৎ বিবাহ বাটিতে উপস্থিত হয়ে জানাইল যে সন্ধ্যার পিতামহীকে সে বৃদ্ধ মহাকুলীন বিবাহ করিয়াছিলেন। তিনি অর্থলোকে হিরুনাপিত নামক এক ব্যক্তিকে তার নাম করে নিজের স্ত্রী নিকট প্রেরণ করেন। সন্ধ্যার পিতামহী কখনো স্বামীরূপ দেখে নাই, সুতরাং হিরুকে স্বামীজ্ঞানে গ্রহণ করে। এই মিলনের ফলে প্রিয় মুখুজ্জের জন্ম হয়। পরে এই ঘৃণ্য বিষয় প্রকাশ পাইলে তিনি কাশীবাসিনী হন। জগদ্ধাত্রীর মাতা কাশী হইতে প্রিয় মুখুজ্জকে জামাতারূপে গ্রহণ করেন।
বিবাহ আসরে এই কদর্য উক্তি উপস্থাপিত হইলে সন্ধ্যার পিতাময়ী নীরব থেকে মানে সে কী করে, নীরব থেকে বরপক্ষ কালবিলম্ব না করে বিবাহবাটি ত্যাগ করে। প্রিয় মুখুজ্জ ক্ষোভে ও দুঃখে কন্যাসহ বৃন্দাবন অভিমুখে যাত্রা করে। জ্ঞানদা ভ্রূণহত্যার ভয়ে চাটুর্য মহাশয়ের গৃহত্যাগ করে বৃন্দাবন পর্যন্ত প্রিয় মুখুজ্জের সঙ্গে গমন করে। চাটুর্য মহাশয় আর একটি কুলীন কন্যাকে বিয়ে করে শূন্য সংসার পূর্ণ করে। এটাই ছিল বন্ধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় একটা উপন্যাস, বামুনের মেয়ে উপন্যাসের মূল বিষয়। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলে যাব পরবর্তী গ্রন্থ বারাণসী। তোমরা জানো বন্ধু এই বারাণসী হচ্ছে নগেন্দ্রনাথ সোমের লেখা। এখানে হিন্দুর পরম তীর্থ কাশীনাথ বহু জ্ঞাতব্য তথ্য এই গ্রন্থে মানে তুলে ধরেছেন লেখক নগেন্দ্রনাথ সোম। পরবর্তী গ্রন্থ বাল্মীকি এবং তৎসাময়িক বৃত্তান্ত। বিষয়টা এরকম যে এটা একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ। প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই প্রবন্ধ গ্রন্থটা লিখেছিলেন। বিষয়টা এরকম যে মহর্ষি বাল্মীকি বর্ণিত রামায়ণ অবলম্বনে তৎকালীন সামাজিক অবস্থা, ধর্মতত্ত্ব, রাজনীতি, বাল্মীকির অভ্যুদয়কাল প্রভৃতি এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত ভূবৃত্তান্তে রামায়ণ বর্ণিত দেশসমূহের আধুনিক নাম এবং অবস্থান নিরূপিত হয়েছে। দ্বিতীয় ব্রাহ্মণবর্গে কর্মকাণ্ড এবং আচার ব্যবহারাদির আলোচিত হয়েছে। এবং তৃতীয় ক্ষত্রিয়বর্গে রাজ্যের অবস্থা, রাজধর্ম এবং সাময়িক ব্যাপারাদি বর্ণিত হয়েছে। চতুর্থ নিকৃষ্টবর্গে জাতি বিচার এবং জাতিভেদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বাল্মীকির জয়। তোমরা জানো বন্ধু এটা একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ। লিখেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। বিষয়টা এরকম ছিল যে সত্য এবং ত্রেতা যুগের সন্ধি সময়ে এক অমাবস্যার রজনীতে ছায়াপথ বিদীর্ণ করে রিভুগণ হিমালয় শৃঙ্গে অবতীর্ণ হন। তারা সেখানে দাঁড়িয়ে গান করেন, সকলেই ভাই ভাই। পরে তারা শূন্য পথে নিজের স্থানে ফিরে আসেন। তাদের এই গান শুনে তিনজন বশিষ্ঠ, বিশ্বামিত্র এবং দস্যু বাল্মীকি। গান শুনে বিশ্বামিত্র ভাবলেন, আমি এই বাহুবলের সাহায্যে সকলকে ভাই ভাই করিতে পারিব না। বশিষ্ঠ ভাবলেন, আমি বিদ্যা বলে সকলকে এক করিব। আর দস্যু বাল্মীকি দস্যুতা পরিত্যাগ করে অনুতাপে কাঁদতে লাগলেন। ফলে প্রভাতে বশিষ্ঠের সঙ্গে বিশ্বামিত্রের সাক্ষাৎ হইল। আর বশিষ্ঠ তাকে স্বীয় আশ্রমে নিয়ে গিয়ে কামধেনুর প্রসাদে তার রাজোচিত অতিথি সৎকার করলেন। কামধেনুর প্রভাব দেখে বিশ্বামিত্র তাকে কেড়ে নিতে উদ্যত হন এবং যুদ্ধে পরাজিত হয়ে রাজ্যধন ত্যাগ করে ব্রাহ্মণত্ব লাভের জন্য তপস্যা করতে লাগেন। শেষে ব্রাহ্মণত্ব না পাইয়া নিজে সৃষ্টি করতে আরম্ভ করলেন, কিন্তু এতে তপবল নিঃশেষিত হয়। তিনি শূন্য হইতে কৌশাম্বী নগরে যজ্ঞস্থানে পড়িয়া গেলেন। এদিকে বাল্মীকি তখন দস্যুবৃত্তি ত্যাগ করে পরদুঃখ মোচনে প্রবৃত্ত হলেন। যজ্ঞস্থলে এই দুই পক্ষে ঘোরতর বিবাদ বাধে। বাল্মীকি তন্নিবারণের জন্য করুণ স্বরে গান করছেন। সে গান শুনে চরাচর মুগ্ধ হইল। বিবাদ মিটিয়া গেল, বাল্মীকির জয় হইল। পরে বাল্মীকি রামায়ণ প্রণয়ন করলেন। বশিষ্ঠ এবং বিশ্বামিত্র স্বর্গে গেলেন, বাল্মীকি গেলেন না। তিনি জগতে ভাতৃভাব স্থাপন করার জন্য প্রাণপণ করতে লাগলেন। তখন বিরাট মূর্তি আবির্ভূত হয়ে বাল্মীকির জয় ঘোষণা কিন্তু করলেন। চট্টগ্রামের যে ব্যবহারাজীব আর সেন দ্য ট্রিম্প অফ বাল্মীকি নাম দিয়ে 1909 সালে এই গ্রন্থের একটি ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন। অর্থাৎ বাল্মীকির জয়, যেটা হরপ্রসাদ শাস্ত্রী লিখেছিলেন, সেটাকে চট্টগ্রামের যে ব্যবহারাজীব আর সেন দ্য ট্রিম্প অফ বাল্মীকি নাম দিয়ে কিন্তু 1909 সালে গ্রন্থের ইংরেজি অনুবাদ কিন্তু প্রকাশ করেছিলেন।
দেখো বন্ধু, এই যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এই অমুক গ্রন্থটা কার লেখা, বা কত সালে প্রকাশ, বা অমুক গ্রন্থটা কোন চরিত্রটা কোথায় আছে। সেই সঙ্গে যারা কলেজে পড়ছো, প্রত্যেকেরই কোনো না কোনো একটা ইয়ারে কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে। ফলে সেখানে 25 নম্বর বা 50 নম্বর তোমাদের পরীক্ষা দিতেই হয়। সেখানে 2 বা 5 বা 10-এর প্রশ্ন থাকে। ফলে সাহিত্যের ইতিহাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, এটা আমি আশা করি। এতে উপকার বন্ধু তোমাদেরই কিন্তু হবে। পরবর্তী গ্রন্থ বাল্মীকি প্রতিভা। তোমরা জানো এটা কিন্তু একটা বাংলা গীতিনাট্য, এবং অবশ্যই এটা লিখেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এতে বাল্মীকি দস্যুরাজ রূপে বাল্মীকিকে কল্পনা করা হয়েছে, এবং দস্যুগণ কালীর নিকট বলি দেওয়ার জন্য একটি বালিকাকে আনয়ন করলে তার ক্রন্দন শুনে বাল্মীকির দয়ার উদ্রেক হয় এবং তাকে ছেড়ে দেন। ক্রমে এই দয়া থেকে প্রেমের উদ্ভব, পরে সেটা থেকে কবিতার উৎপত্তি। দস্যু বাল্মীকির এইরূপ ক্রম পরিবর্তনের ঘটনা বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে রবীন্দ্রনাথ কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বাসব দত্তা। তোমরা জানো বন্ধু, এটা বাসব দত্তা হচ্ছে একটা বাংলা উপন্যাস গ্রন্থ, এবং এটা লিখেছিলেন মদনমোহন তর্কালঙ্কার। এটাই প্রাচীন কবি সুবন্ধকৃত সংস্কৃত গদ্যকাব্য বাসব দত্তার মূল উপাখ্যান অবলম্বনে বাংলায় পয়রাদি ছন্দে লেখা হয়েছিল। বিষয়টা এরকম যে মহেন্দ্রনগরে চিন্তামণি নামে এক রাজা ছিলেন। তার পুত্র কন্দর্পকেতু একদা স্বপ্নে অপরূপ রূপ লাবণ্য সম্পন্ন এক কামিনীকে দেখে উন্মাদের ন্যায় প্রিয় বন্ধু মকরন্দের সঙ্গে গৃহে থেকে বেরিয়ে যান। পরে বৃন্দাবনে উপস্থিত হয়ে এক জম্বু বৃক্ষের তলে রাত কাটাতে থাকেন। ওই বৃক্ষশাখায় উপবিষ্ট সুখসারিকার কথোপকথন শ্রবণে কন্দর্পকেতু জানতে পারেন যে তার স্বপ্নদিষ্ট কামিনী কুসুমপুরের রাজা অনঙ্গশেখরের কন্যা, এবং তার নাম বাসব দত্তা। বাসব দত্তার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হইলে তিনি কারো গলায় বরমাল্য অর্পণ না করে প্রত্যাগমন করেন, এবং স্বপ্নে কন্দর্পকেতুকে দেখে একান্তে অধীরা হন। তখন বাসব দত্তা কন্দর্পকেতুর অন্বেষণের নিমিত্ত তমালিকা নাম্নী সারিকার দ্বারা পত্র প্রেরণ করেন। কন্দর্পকেতু সারিকার নিকট হতে ওই পত্র গ্রহণপূর্বক তার সঙ্গে কুসুমপুরে গমন করেন, এবং তথায় গোপনে বাসব দত্তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে উভয়ে সেই রজনীতে পলায়নপূর্বক বৃন্দাবনে আগমন করেন। সেখানে এসে রাজপুত্র নিদ্রাগত হন। নিদ্রাভগ্ন হলে তিনি বাসব দত্তকে দেখতে না পেয়ে ক্রন্দন করতে থাকেন, এবং 1 বৎসর পর্যন্ত অনুসন্ধানের পর গঙ্গাসাগর সঙ্গমে দেহত্যাগ করতে উদ্যত হন। এমন সময় আকাশবাণী শ্রবণে আশান্বিত হয়ে কন্দর্পকেতু বৃন্দাবনে প্রত্যাগমন করেন, এবং বাসব দত্তাকে প্রস্তর মূর্তিরূপে দেখতে পান। তার করস্পর্শে বাসব দত্তা পুনর্জীবিত হইলে তিনি তার নিকট অবগত হন যে বাসব দত্তাকে নিয়ে 2 রাজার মধ্যে যুদ্ধ উপস্থিত হইলে মুনির আশ্রম ধ্বংস হয়। এতে মুনি কোপাবিষ্ট হয়ে শাপ প্রদানে বাসব দত্তাকে প্রস্তরময়ী করেন, এবং প্রিয় করস্পর্শে তার শাপ বিমোচন হবে এটাও বলে দেন। অনন্তর রাজপুত্র বাসব দত্তাকে নিয়ে মকরন্দের সমবিহারে পুনরায় স্বরাজ্যে প্রত্যাবর্তন কিন্তু করেন, অর্থাৎ ফিরে যান। এটাই ছিল বন্ধু আমাদের মদনমোহন তর্কালঙ্কারের বাসব দত্তা যে মূল উপন্যাস তার কিন্তু বিষয়। এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা কিন্তু আসতে দেখা গেছে। তোমরা প্রত্যেকেই জানো যে এর কিন্তু 2টো খণ্ড, প্রথম খণ্ড আর কিন্তু দ্বিতীয় খণ্ড। এটা লিখেছিলেন কিন্তু বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার লিখেছিলেন কিন্তু অক্ষয় কুমার দত্ত। বিষয়টা এরকম যে কিরূপ নিয়ম প্রণালী অবলম্বন করে জগদীশ্বর অর্থাৎ ভগবান এই জগৎ পালন করছেন, এবং কোন নিয়ম অনুযায়ী চললে মানব মানে যত মানুষ আছে উপকার, এবং কোন নিয়ম অতিক্রম করলে কিরূপ অপকার প্রাপ্ত হয়, এটা প্রদর্শন এই গ্রন্থের উদ্দেশ্য।
জর্জ কুম্ব সাহেব প্রণীত কনস্টিটিউশন অফ ম্যান নামক গ্রন্থাবলম্বনে এটা লিখিত। তাহলে যদি বলে বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার কার লেখা, উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। যদি বলে তিনি কোন গ্রন্থ অবলম্বনে লিখেছিলেন, তখন কিন্তু উত্তর হবে জর্জ কুম্ব সাহেব প্রণীত কনস্টিটিউশন অফ ম্যানস নামক গ্রন্থ অবলম্বনে কিন্তু লেখা। এভাবেই কিন্তু বন্ধুরা চাকরির পরীক্ষায় তখন প্রশ্ন আসবে, আর তখন কিন্তু আমাদের সঠিক উত্তর দেওয়াটাও কিন্তু আমাদের কাজ। আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাসটা শুরু করেছিলাম, আজ আমাদের 53 নম্বর ক্লাসে টোটাল ববর্ণ নির্মিত, মানে 52 নম্বর ক্লাসে আর টোটাল ববর্ণ নির্মিত আমাদের যে চতুর্থ ক্লাসে একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।